আসসালামু আলাইকুম। প্রথমে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন সজীব। আমি বেসিক ক্যাম্পাসে নিয়মিত একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ HSC তথ্য যোগাযোগ প্রযুক্তি ICT বিষয়ে নিয়মিত লেকচার প্রদান করতেছি আর কি। তা আমরা এই ধারাবাহিকতা আমরা অলরেডি তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের উপর আমরা লেকচার প্রদান করেছি। আমরা এবার আজকে দেখাবো আপনাদেরকে পঞ্চম অধ্যায়ের উপর। পঞ্চম অধ্যায়ের উপর আমরা প্রথমে আসতেছি 1 নম্বর লেকচার। আমরা শুরু করতেছি পঞ্চম অধ্যায়ের প্রথম লেকচারটিতে। তো 1 নম্বর লেকচার আমরা আজকে আলোচনা করব ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ পঞ্চম অধ্যায়ে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে সি প্রোগ্রামটা আর কি, যেটা মাদার অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়, মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। তবে এখানে এই সি প্রোগ্রামের আগে আমরা বাকি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলো সম্পর্কে একটু পরিচিতি লাভ করব। আমরা ফার্স্ট লেকচারে জাস্ট ওর পরিচিতিগুলো নেব আর কি, বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে। প্রথমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করতে গেলে আমাদের জানতে হবে প্রোগ্রাম ব্যাপারটা আসলে কি, প্রোগ্রাম কাকে বলে। এখানে আমাদের প্রোগ্রামটা হচ্ছে কি, আমরা প্রথমে লিখছি প্রোগ্রামটা হচ্ছে কি কোনো সমস্যা সমাধানের জন্য যে কমান্ড বা নির্দেশ ব্যবহার করা হয় তাকে প্রোগ্রাম বলে। অর্থাৎ কোনো সমস্যা সমাধানের জন্য, সেটা কী ধরনের সমস্যা হতে পারে না, সমস্যা সমাধানের জন্য আর কি কোনো নির্দেশ বা কমান্ডকে, নির্দেশের ইংরেজি আমরা জানি কমান্ড, তাই না, নির্দেশ বা কমান্ডের একসাথে আমরা বলতে পারি কমান্ডের সমষ্টিকে প্রোগ্রাম বলা হবে। কমান্ডের সমষ্টিকে আমরা কি বলবো, প্রোগ্রাম বলবো। ওকে, এখানে আমরা আমাদের যে কম্পিউটার বা পিসিতে যে সফটওয়্যারগুলো দেখে থাকি সেগুলো হচ্ছে আমাদের পুরো নামটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কিন্তু আমরা সংক্ষেপে কি ডাকে থাকি, অ্যাপস বলে ডাকি। অ্যাপ্লিকেশনে APP, সফটওয়্যারে S, পুরোটা মিলে আমরা বলতে পারি অ্যাপস বলতে পারি। এই কম্পিউটারের যে সফটওয়্যারগুলো তৈরি করা হয় বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য, বিভিন্ন সমস্যার সমাধানের জন্য, সেই সমস্যা সমাধানের জন্য ওখানে যে কমান্ড বা নির্দেশগুলো দিয়ে যে সফটওয়্যারটা তৈরি করা হয়েছে সেগুলোকে বলা হচ্ছে কি, প্রোগ্রাম বলা হচ্ছে। আর এই প্রোগ্রামগুলো লেখার জন্য যে বর্ণ অক্ষর চিহ্ন প্রতীক যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা বলা হয়। সেই প্রোগ্রামিং ভাষার অর্থাৎ এখান থেকে আমাদের কি আসবে, প্রোগ্রামিং ভাষা আসবে। এই ভাষা হচ্ছে আমাদের স্তর আছে 5টি। আমরা এখানে দেখাচ্ছি প্রোগ্রামিং ভাষা আর কি। আমরা দেখাবো প্রোগ্রামিং ভাষার স্তরগুলো আর কি। এই প্রোগ্রামিং ভাষা স্তরটি যে আমরা আসি, এই প্রোগ্রামিং ভাষা স্তর হচ্ছে 2টি, কিন্তু এই 2টি স্তরের মধ্যে আবার 5টি প্রজন্ম আছে আর কি। আমাদের এই স্তর হচ্ছে কয়টি হবে, 2টি হবে। একটাকে বলা হচ্ছে আমাদের নিম্ন স্তর, একটাকে বলা হচ্ছে উচ্চ স্তর। নিম্ন স্তরকে বলা হয় লো লেভেল আর উচ্চ স্তরকে বলা হয় হাই লেভেল আর কি। এখানে এই নিম্ন স্তরের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে কি প্রথম প্রজন্ম ও দ্বিতীয় প্রজন্ম আছে, প্রথম প্রজন্ম ও দ্বিতীয় প্রজন্ম। এই প্রথম প্রজন্মের যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে কি কম্পিউটার নিজস্ব ভাষা, মেশিন ভাষা অর্থাৎ যান্ত্রিক ভাষা। মেশিনের বাংলা কি যান্ত্রিক ভাষা, সেটা সবসময় কি নিয়ে আলোচনা করা হয়, 0 বা 1 এসব নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ 0 1-এ লেখা হয়, যেটা অর্থাৎ 2টি প্রতীক ব্যবহার করা হয় 0 এবং 1। এই মেশিন ভাষাকে আমাদের কি বলা হচ্ছে, বা যান্ত্রিক ভাষাকে প্রথম প্রজন্মের ভাষা বলা হচ্ছে। এই যেটা 1945 সালে হয়েছে, এটা আমাদের হচ্ছে 1945 সালে তৈরি হয়েছিল। এরপর তার 5 বছর পর পরবর্তী একটা ভাষা আসছে, সেটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। সেই ভাষার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা আর কি, যেটা 1950 সালে আসছে। এইটাতে সাধারণত আপনার ব্যবহৃত হয়েছে সাংকেতিক চিহ্নসমূহ, সাংকেতিক চিহ্ন ব্যবহৃত হয় বা সাংকেতিক কোড বলা হয়। এই সাংকেতিক কোডকে আবার কোথাও কোথাও হচ্ছে নেমোনিক কোডও বলা হয়। এই সাংকেতিক কোডকে কি বলা হয়, নেমোনিক কোড বলা হয়। এরপর আছে উচ্চ স্তর। এই উচ্চ স্তরে আবার 3টি প্রজন্ম আছে। এটা আছে আপনার তৃতীয় প্রজন্ম, তারপরে আছে চতুর্থ প্রজন্ম এবং আছে পঞ্চম প্রজন্ম। এখানে তৃতীয় প্রজন্ম যেটা আছে, এই তৃতীয় প্রজন্ম হচ্ছে উচ্চ স্তরের ভাষাকে বোঝাচ্ছে। তৃতীয় প্রজন্মে উচ্চ স্তরের যে ভাষাগুলো আছে সেগুলোকে নিয়ে করতেছে উচ্চ স্তরের ভাষা। আর চতুর্থ প্রজন্মে আমাদের ভাষা ইউজ করতেছে হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা। এটা হচ্ছে আমাদের পঞ্চম প্রজন্ম, চতুর্থ প্রজন্ম। আর পঞ্চম প্রজন্মে আছে হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা, স্বাভাবিক বা
ন্যাচারাল ভাষা, এটা হচ্ছে আমাদের পঞ্চম প্রজন্মের ক্ষেত্রে। এখানে আমাদের তৃতীয় প্রজন্মের যে ভাষাগুলো আছে সেক্ষেত্রে আমাদের হচ্ছে ব্যবহৃত হয়, যেমন হচ্ছে আমরা বলতে পারি এখান থেকে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, তারপরে ওরাকল, এরা বিভিন্ন হচ্ছে কি তৃতীয় প্রজন্মের ভাষা। অবশ্য ওরাকলটা হচ্ছে আমাদের চতুর্থ প্রজন্মের ক্ষেত্রে ব্যবহৃত হয়। চতুর্থ প্রজন্মের মূলত ডেটাবেস ভাষা আর কি। যেমন এখানে আমরা বলতে পারি হচ্ছে কি ওরাকল বলতে পারি এখানে আমরা, তারপরে হচ্ছে কি অ্যাক্সেস বলতে পারি, এমএস অ্যাক্সেস যেটা আর কি মাইক্রোসফটের, এগুলো হচ্ছে বিভিন্ন কি চতুর্থ প্রজন্মের ভাষা, মানে ডাটাবেস প্রোগ্রামিং যেগুলো আছে সেটাকে বলা হচ্ছে। অর্থাৎ এখানে অ্যাক্সেস আসছে RDBMS থেকে, মানে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে RDBMS বলা হয়। আর পঞ্চম প্রজন্মের যে ভাষাগুলো আছে সেটা হচ্ছে কি প্রোলগ, তারপরে CPS5, এই ভাষাগুলো সাধারণত হচ্ছে ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে, AI ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এই ভাষাগুলো ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমাদের তার কয়েকটা জিনিস ইনফরমেশন মনে রাখতে হবে। এই সি ভাষা আবিষ্কারকের নাম, এই সি ভাষা আবিষ্কারকের নাম হচ্ছে ড্যানিশ রিচি। কি নাম? ড্যানিশ রিচি। ওকে। আর সি প্লাস প্লাসের ক্ষেত্রে আমাদের আবিষ্কারকের নাম হচ্ছে বিয়ার্নি স্ট্রাউস্টার। কি নাম হবে? বিয়ার্নি স্ট্রাউস্টার। ওকে। তবে ইংলিশে বানানটা ক্ষেত্রে যে ব্যবহৃত হয়, বির পরটা যে ব্যবহৃত হয়, সেটা অনেকে এটা বিজার্নি স্টার মনে করে, কিন্তু এটা হবে বিয়ার্নি স্টার, ওটা বিজার্নি হবে না, যেটা ওখানে উজ্জ্বল থাকবে, সাইলেন্ট থাকবে আর কি। এরপর আমাদের হচ্ছে কি এই জাভার যে আবিষ্কারক তার নাম হচ্ছে জেমস গসলিং, তার নাম হচ্ছে জেমস গসলিং। আর আছে হচ্ছে পাইথন। এই পাইথন হচ্ছে বর্তমান প্রজন্মের সবচেয়ে বেস্ট ভাষা আর কি, যে ভাষাটা হচ্ছে গুগল এবং হচ্ছে নাসাতে এই ভাষাটা ব্যবহৃত হয়। গুগল এবং নাসাতে এই ভাষাটা আমাদের ব্যবহৃত হয়ে থাকে, এই পাইথন ভাষাটা আর কি। আর বাকি হচ্ছে আমাদের চতুর্থ প্রজন্মের ওরাকল, তারপরে অ্যাক্সেস বা RDBMS যেটা আছে আমাদের, সেটা হচ্ছে কি ডাটাবেসের ভাষা। আর পঞ্চম প্রজন্মে যেটা ব্যবহৃত হচ্ছে সেটা প্রোলগ বা CPS5। আর কথা হচ্ছে কম্পিউটার তো এসব ভাষা বুঝে না, কম্পিউটার বুঝে কি শুধুমাত্র মেশিন ভাষা বুঝে। কম্পিউটার জাস্ট কোন ভাষা বুঝবে? শুধুমাত্র মেশিন ভাষা বুঝবে। আর কথা হচ্ছে কি এই মেশিন ভাষা এখন কে বুঝবে? বাকি ভাষাগুলো তাহলে আমরা ইনপুট দিলে কি হবে কম্পিউটার বুঝে নিতে পারবে যে মেশিন ভাষা? হ্যাঁ, বাকি ভাষাগুলোকে ট্রান্সলেট করে মেশিন ভাষা করা যায়, এটাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম বা অনুবাদক ট্রান্সলেট বলা হয় আগে। আমরা এবার আলোচনা করবো অনুবাদক প্রোগ্রাম নিয়ে। অনুবাদক প্রোগ্রামটা হচ্ছে কি আমাদের যে ভাষাটা হচ্ছে কি হবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রজন্মের যে ভাষাটাকে যে প্রথম প্রজন্ম অর্থাৎ কম্পিউটার নিজস্ব ভাষা, মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা রূপান্তর করে, তাকে আমাদের অনুবাদক প্রোগ্রাম বলে। তবে আমাদের অনুবাদক প্রোগ্রামের সংজ্ঞাটা আমরা এভাবে দেখতে পারি, উৎস প্রোগ্রামকে মানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রজন্মের যে ভাষাগুলো আছে সেটাকে বলা হয় উৎস প্রোগ্রাম। সেই উৎস প্রোগ্রামকে যদি আমাদের হচ্ছে প্রথম প্রজন্মের যেটাকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম, উৎস প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরকে আমরা বলতে পারি অনুবাদক প্রোগ্রাম। উৎস প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর, তাকে আমরা কি বলবো? অনুবাদক প্রোগ্রাম বলবো। এই অনুবাদক প্রোগ্রাম আবার হচ্ছে আমাদের তিন প্রকার হয়। এই অনুবাদক প্রোগ্রাম কয় প্রকার হয়? তিন প্রকার হয়। একটাকে বলা হয় হচ্ছে কম্পাইলার, এটার নাম কি কম্পাইলার, এটার নাম হচ্ছে ইন্টারপ্রেটার, আর এটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। এই সবগুলোই একই কাজ করে থাকে, সেটা হচ্ছে কি অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে, অর্থাৎ মেশিন ভাষায় রূপান্তর করে। অবজেক্ট প্রোগ্রাম বলতে মেশিন ভাষায় রূপান্তর করে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এটা আলাদাভাবে কাজ করে। সেটা হচ্ছে কি এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই দুইটার ক্ষেত্রে কি করে, এটা হচ্ছে উচ্চ স্তরের যে ভাষাগুলো আছে আর কি, অর্থাৎ হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজের যে ভাষাগুলো আছে, উচ্চ স্তরের ভাষা এখান থেকে কনভার্ট করবে মেশিন ভাষায়, এখান থেকে কিসে কনভার্ট করবে? মেশিন ভাষায় কনভার্ট করবে, মানে রূপান্তর করবে। আর অ্যাসেম্বলার কি করে? এখানে অ্যাসেম্বলারটা হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি যে ভাষাটা আছে, এই অ্যাসেম্বলি ভাষা অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের যে ভাষাটা আছে সেই ভাষা কি করবে? মেশিন ভাষায় রূপান্তর করবে, তাকে আমরা কি বলবো? অ্যাসেম্বলার বলবো। এখন এই দুটো জিনিস একই কাজ করতেছে, তো দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? পার্থক্যটা হচ্ছে কি কম্পাইলার যখন আমাদের কোনো হচ্ছে উচ্চস্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তখন আমাদের কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একসাথে পড়বে, মানে একসাথে রিড করে
পুরোটাকে একসাথে মেশিন ভাষায় রূপান্তর করবে। কিন্তু ইন্টারপ্রেটার যখন আমাদের মেশিন ভাষায় রূপান্তর করতে যাবে তখন আমাদের ইন্টারপ্রেটার হচ্ছে পুরো প্রোগ্রামটা হচ্ছে আমাদের এক লাইন করে পড়বে আর রূপান্তর করবে, একটু করে পড়বে একটু করে রূপান্তর করবে, এক লাইন পড়বে এক লাইন রূপান্তর করবে, এইভাবে। তাহলে আমাদের কোনটা ভালো বলতে পারি? হ্যাঁ, কম্পাইলার। কারণ কম্পাইলার আমাদের সময় অনেক কম লাগবে, অনেক দ্রুত করা যাবে, এই জন্য আমাদের সময় এখানে অনেক কম লাগে। কিন্তু ইন্টারপ্রেটার আমাদের সময় অনেক বেশি লাগবে আর কি, এই জন্য আমাদের কম্পাইলারকে বেস্ট বলতে পারি সময়ের ক্ষেত্রে আর কি। কিন্তু কথা হচ্ছে কি, এই কম্পাইলার যখন আমাদের, আমি একটু সাইড নোট দিয়ে দিচ্ছি যে কম্পাইলার কীভাবে করতেছে, পুরো প্রোগ্রামকে রূপান্তর, আর ইন্টারপ্রেটার কি করে, এক লাইন করে রূপান্তর, এক লাইন করে রূপান্তর। ওকে, এই জন্য আমাদের কি হচ্ছে, এখানে সময় কম লাগে আর এখানে হচ্ছে সময় বেশি লাগে, তাই তো? এই জন্য আমরা বলতেছি কি, যে কোনটাকে ভালো বলতেছি আমরা, এক্ষেত্রে কম্পাইলারকে ভালো বলতেছি, কারণ এখানে সময় কম লাগে, ইন্টারপ্রেটার সময় বেশি লাগে, তাই এটাকে আমরা ভালো বলতেছি না, তাই না? কিন্তু এটা মজার ব্যাপার হচ্ছে কি, এই কম্পাইলার যখন পুরো প্রোগ্রামকে একসাথে রূপান্তর করতে যায় তখন আমাদের এখানে কিছু ভুল ত্রুটি থেকে যায়, যেটাকে সে নির্ভুল করতে অনেক সময় লাগে বা নির্ভুল করা যায় না অনেক সময়। কিন্তু ইন্টারপ্রেটার লাইন বাই লাইন যখন করবে তখন এখানে ভুল ত্রুটির পরিমাণ কম হবে, অর্থাৎ এটা ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটি বিদ্যমান। আর এটা মোটামুটি নির্ভুল টাইপের হয়ে থাকে। তাহলে এখন আমাদের কোনটা দরকার, ভুল ত্রুটি বিদ্যমান যেটা সেটা দরকার নাকি নির্ভুলটা দরকার? মাস্ট বি আমাদের নির্ভুলটা দরকার। সেই ক্ষেত্রে আমাদের বিবেচনা করতে গেলে ইন্টারপ্রেটার আমাদের হচ্ছে কম্পাইলারের তুলনায় ভালো আর কি, কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রেটার তাহলে আমাদের ভালো বলা যেতে পারে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে কি প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ইন্ট্রোডাকশন। আমরা এবার চলে যাব নেক্সট লেকচারে আমরা আলোচনা করব অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে। ওকে, তাহলে আপনাদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আমরা হচ্ছে পরবর্তী লেকচারে অ্যালগরিদম ফ্লোচার্ট, খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। আপনাদের এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর বাকি ভিডিওগুলো আমাদের দেখবেন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।